হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে তোমাদেরই চ্যানেল মদাক এডু মিউজিক্যালে। আমাদের এবারের টার্গেট ফুড এসআই এক্সাম এবং ক্লার্কশিপ 2024। আজ আমরা করছি ম্যাথ স্পেশাল ক্লাস। মোটামুটি কমনযোগ্য প্রশ্নের উত্তর আমরা এখানে করব। দেখো, যেহেতু ফুড এসআইতে 50টা অঙ্ক থাকবে, তাই আজকে আমরা 25টা অঙ্ক নিয়ে একটা পার্ট করছি, আর এই 25টা অঙ্ক নিয়ে আর একটা পার্ট করব। যেহেতু 50টা অঙ্ক করলে ক্লাসটা অনেকটা লেন্দি হবে, সেই কারণে আমরা 25টা করে করছি। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, ক্লাসের প্রথম অঙ্কটা কি আছে আমরা দেখব। বলছে, এক ব্যবসায়ী প্রতিটি 50 টাকা দরে 40টি ক্রিকেট ব্যাট কিনলেন, তার মধ্যে 20টি ব্যাট তিনি 5% লাভে বিক্রয় করলেন। তাহলে বাকি ব্যাট শতকরা কত লাভে বিক্রয় করলে সমগ্র ব্যাটের ওপর তিনি 10% লাভ করবেন? বলছে 50 টাকা দরে তিনি কতগুলো কিনেছিলেন? 80টি ক্রিকেট ব্যাট কিনেছিলেন, তার মধ্যে 20টি তিনি বিক্রি করেছেন 5% লাভে। তাহলে দেখো, 50 টাকা দরে কিনেছিলেন, তার মানে তাহলে 20টা ব্যাটের কেনা দাম কত? এই যে 50 গুণ 20, তার মানে 5 দুগুণা 10, মানে কি 1000 টাকা। তাহলে 1000 টাকায় আমরা 5% লাভ করলাম, তার মানে কত হবে? 5/100, দুটো শূন্য কেটে দিলাম, তার মানে দেখো 50 টাকা অ্যাকচুয়ালি লাভ হবে। এইবার বলেছে, তাহলে বাকি ব্যাট শতকরা কত লাভে বিক্রয় করলে সমগ্র ব্যাটের উপর তিনি 10% লাভ করবেন? তার মানে বাকি ব্যাট মানে কত? দেখো, 20টি ব্যাট আমি বিক্রি করেছি 5%, তার মানে বাকি রয়েছে এখনো আমার 60টি ব্যাট। তাহলে এই 60টি ব্যাটে তিনি কোন দামে বিক্রি করলে মোটের উপর তার লাভ হবে 10%? তার মানে যদি আমরা এইভাবে করি, দেখো একটু বড় হচ্ছে। আচ্ছা হোক, 60টি ধরো, মনে করলাম আমি সে কথার কথা 60টি ব্যাট বিক্রয় করলো সে X% লাভে। ঠিক আছে, X% যদি লাভে বিক্রি করে, তার মানে দেখো 60টি ব্যাটের প্রত্যেকটার কেনা দাম কত ছিল? 50 টাকা। তাহলে এইটা হচ্ছে তার মোট লাভের পরিমাণ, তার মানে X% মানে কত হবে? এইটা X/100, দুটো শূন্য আমরা কেটে দিলাম, তার মানে 5 6 30X, এত টাকা হচ্ছে তার লাভ হবে, তাই তো, ওই 60টি ব্যাটের উপরে। তাহলে দেখো এই টোটাল লাভ কত আসছে আমার? 50 + 30X টাকা। তাহলে এইটা মোট লাভ কত টাকার উপরে? না, 50টি, আমার 50 টাকা করে প্রত্যেকটা ব্যাট, মোট ছিল 80 টাকা, মানে 80টি। তাহলে এইটা ইনটু যদি আমি 100 করি, তার মানে এটা সমান সমান কত আসবে? 10% আসবে। এই যে 10% মোটের উপর তার লাভ বলা আছে। তার মানে দেখো, এইটা যদি আমরা দুটো শূন্য কেটে দিই, এই কেটে দিলাম, তার মানে দেখো 5 8 40, তার মানে 50 + 30X, এটা 5 8 40, 40-এর সাথে 10 গুণ করলে হবে 400, তার মানে 30X, এইটা 50 বাদ দিলে পরে হবে 350। তার মানে দেখো আমরা এটা কেটে দিলাম, শূন্য শূন্য, তার মানে X = আমরা পাচ্ছি 35/3। তাহলে এটা ভাগ করলে কত হবে? 3 12 36, তার মানে 12.1 হবে মোটের উপর। না, ওই বাকি ব্যাট তাহলে 12.1 লাভে বিক্রি করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 12.1 এখানে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এইটাতে হবে 1/3, তখন এখানে একটুখানি ভুল আছে আর কি। যাই হোক, এটা 12.1 হওয়া উচিত। তাহলে এই বি অপশনে হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 10% লাভে বিক্রয় করেন। যদি তিনি ওই ঘড়িটি 2000 টাকা বেশি দামে বিক্রয় করেন, তাহলে তার 20% লাভ হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো 10% লাভ, 10% লাভ মানে আমরা কি বলতে পারি? দেখো 10% মানে কত বলা যেতে পারে? 1/10। তার মানে এই 10 হচ্ছে আমার সিপি, এইটা হচ্ছে আমার প্রফিট। তার মানে দেখো, এই সিপি বাই যদি আমরা এসপি করি, তার মানে এখানে সিপি আমার কত? 10, এসপি কত? আমার 1 লাভ হয়েছে, তার মানে 10-এর 1 11 হবে। এইবার বলেছে দেখো, যদি তিনি ওই ঘড়িটি 2000 টাকা বেশি মূল্যে বিক্রয় করেন, তাহলে তার মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়? 20%। তাহলে 20% মানে কত হবে? দেখো 20% মানে আমরা বলতে পারি 1/5। তার মানে দেখো 1/5 যদি হয়, তার মানে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি সিপি বাই এসপি। দেখো সিপি এখানে আমার কত? 5, এই যে 5, আর 1 তার লাভ হচ্ছে, তার মানে এসপি হবে কত? 6। তাহলে এইবার দেখো,
বিক্রয় মূল্য সিপি কিন্তু অ্যাকচুয়ালি আমার ঘড়িটি দেখো, ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে। দেখো ঘড়িটির এখানে আমি ক্রয় মূল্য পাচ্ছি 10, কিন্তু এখানে পাচ্ছি 5, কিন্তু একটাই তো আমার ঘড়ি, তাহলে কেনা দাম অলওয়েজ সেম হওয়া উচিত। তার মানে এটাকে আমরা সেম করার জন্য কি উপর নিচে 2 দ্বারা গুণ করে দেবো। তার মানে দেখো এইটা পাবো আমরা 10/12, ঠিক আছে। এইবার দেখো তার মানে আমার এখন সিপি এটাতেও 10 আসলো, এটাতেও আমার 10 আসলো। এইবার এর এসপি দেখতে পাচ্ছি আমার সেলিং প্রাইস হচ্ছে আমার 11, এর এসপি দেখতে পাচ্ছি আমি 12। তার মানে এই যে এখানে 1 অনুপাত ডিফারেন্স, তাহলে এই 1 অনুপাত ডিফারেন্স কার? অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই যে 2000 টাকা বেশি মূল্যে বিক্রি করেছিলাম সেই কারণে। তার মানে 1 অনুপাত সমান সমান 2000। তাহলে আমার এখানে সিপি, তার মানে 10 অনুপাত নির্ণয় করব। তাহলে 10 অনুপাত মানে কি জাস্ট এর সাথে আমরা 10 গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তার মানে দেখো এইটার দাম হবে হচ্ছে আমার 20,000 টাকা, ব্যাস সিম্পলি। তাহলে 20,000 টাকা মানে দেখো সি অপশন হবে এখানে অ্যান্সার। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত ছিল? তাহলে দেখো 4% থেকে কমে কত হলো? 3.34%। দেখো এইটা যদি আমরা বাদ দিই, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। তাহলে 1 থেকে 3/4 বাদ দিলে দেখো এটা দাঁড়াবে কিন্তু 1/4%। তার মানে এই 1/4% ইন্টারেস্ট রেট কমে যাওয়ার কারণে তার কত টাকা কমে গেছে? 60 টাকা কমে গেছে। তার মানে 1/4% এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? 60 টাকা। তার মানে দেখো মূলধন মানে কত হবে? 100%। তার মানে 1% ইকুইভ্যালেন্ট কত হবে? নিশ্চয়ই বেশি। তার মানে এটা 4/1 দ্বারা গুণ হবে। আর 100% কত হবে? তার মানে দেখো এইটা আমরা জাস্ট গুণ করব 60 কে এই 4 তার সাথে আরো 100 দ্বারা গুণ। তার মানে দেখো 4 ছক 24, তার সাথে 3টে শূন্য, তার মানে 24,000 টাকা হচ্ছে তার অ্যাকচুয়ালি মূলধন। একদম সিম্পল অঙ্ক। এই যে 1/4% ইন্টারেস্ট রেট কমে যাওয়ায় তার 60 টাকা কমে গেল। তার মানে আমরা বলতে পারি কি এই পার্সেন্টেজটি হচ্ছে আমার 60 টাকার সাথে ইকুইভ্যালেন্ট। ব্যাস, তাহলে অঙ্ক শেষ। চলো পরেরটা দেখা যাক। যদি 7,550 টাকা 8 বছরে সুদে আসলে এত টাকা হয়, তবে একই সুদের হারে এত টাকা কত বছরে সুদে আসলে এত টাকা হবে? তাহলে দেখো এইটা যদি আমরা বের করি, 10,570, এটা মনে করো আমরা 7,550 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখি সুদ কত আসে। 5 আর 2 7, 5 5 মিলে গেলে 0, 7 কত 10 হয় 3,000। দেখো 20 টাকা সুদ পেয়েছি আমরা কত বছরে? 8 বছরে। তাহলে এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু 1 বছরের সুদ পেয়ে যাব। দেখো এটা 8 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কত আসছে? 8 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার ধরো 3 8 24, 24 মানে 6 62, 8 8 7 8 56, 7 8 56, 7 8 56, 56 মানে দেখো 4 আর 2 6 মানে 60, না কাটাকাটি যাচ্ছে না। যাই হোক এইটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু রেট অফ ইন্টারেস্ট কিন্তু নির্ণয় করতে পারবো। এটা আমার মোট সুদের পরিমাণ। এটা তার মানে কি I = PRT/100। আমরা এটাতে গেলাম না। এই যে I = PRT/100 এই সূত্রে ফেললে হয়ে যাবে। তাহলে I এর মান আমার এখানে কত? 3020। P এর মান দেখো এখানে বলা আছে 7,550, R এর মান আমরা জানি না, T এর মান বলা আছে 8, বাই হচ্ছে 100। আমরা একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো R = দিলে আমরা কত পাবো? R = দেখো পাবো 3020, এই 00 এই আমরা কোনখানে গুণ করলাম, আর এইটা হবে 755 গুণ 8। তাহলে দেখো এইটা 5 দ্বারা কাটাকাটি যাবে, 5 15 75, 5 অক্ষে 5, এটা 5 দ্বারা কাটলে হবে 5 6 30, তারপরে একটা শূন্য, 4 5 20, আর একটা শূন্য। দেখো এটা 3 17, 5 আর 2 7, আর যাচ্ছে না। আচ্ছা এটা কি 8 দ্বারা ভাগ যাবে? হ্যাঁ 8 দ্বারা ভাগ যাচ্ছে। দেখো 7 8 56, 4 44, 44, 5 8 40, 5 8 40। 151 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি হবে না, 7 দ্বারা নয়, 4 দিলে 605, 5 দ্বারা গুণ করলে দেখো চলে আসছে 5 অক্ষে 5, 5 15 75, তার মানে এটা আসবে 5। তার মানে দেখো R এর মান পেলাম কিন্তু আমরা 5%। তাহলে এবার এখানে কি বলেছে? কত বছরে আমরা জানতে চেয়েছি। তার মানে ধরো আমরা আবার ফের এটাই বসাবো,
দেখো এই টাকাটা, তার মানে এটার থেকে যদি আমরা বাদ দিই তাহলে পরে আমরা কি পেয়ে যাবো, 16,880 টাকা থেকে আমরা বাদ দিয়ে দেবো 10,000 এই 550। তাহলে এটা 0 5 কত হলে 8 হয়, 8 হয়, এটা হচ্ছে 6, তার মানে এত টাকা হচ্ছে সুদ। তার মানে দেখো এইটা আমরা এখানে যদি নির্ণয় করি 6330, এটা সমান সমান দেখো পি এর মান বসাবো আমরা এই 10 5 5 0, আর এর মান আমরা জানি এখন 5, টি এর মান আমরা জানি না, বাই 100। এই একটা শূন্য আমরা কেটে দিলাম। তার মানে দেখো টি সমান সমান হবে 6300, এই যে একটা কোনাকুনি গুণ করে দিলাম 10 বেড়ে গেল, তাহলে নিচে আসবে 1055 ইন্টু 5। তাহলে দেখো এটা 5 দ্বারা কাটলে পরে কত হবে, 5 অক্ষে 5, 1 13, 5 দুগুণা 10, 3 33, 5 6 30, 5 6 30 আর একটা শূন্য। দেখো 1266, 1055, তার মানে টি এর মান 5 দ্বারা যদি হয়, 12 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি, দেখো 12 দ্বারা 5 বড় 60 শূন্য, হাতে থাকে আমার 6, 5 বড় 60 আর 6 66, হাতে থাকে আমার 6, হ্যাঁ 66 বসে গেল। 12 দ্বারা গুণ করলে 12 অক্ষে 12, একদম ঠিক আছে। তার মানে এইটা কাটলে পরে এটা আসবে 12, তার মানে টি এর মান পাচ্ছি আমরা হচ্ছে 12। তার মানে দেখো এটা বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। একটি কারখানায় শ্রমিকের সংখ্যা 8:7 অনুপাতে হ্রাস পায় এবং শ্রমিকদের পারিশ্রমিক 5:6 অনুপাতে বৃদ্ধি পায়, তাহলে শ্রমিকদের মোট পারিশ্রমিকের পরিমাণ বৃদ্ধি না হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাসের অনুপাত কত হবে? তাহলে দেখো আমি মনে করলাম শ্রমিক সংখ্যা, দেখো শ্রমিক সংখ্যার আনুপাতিক একক মনে করলাম এক্স, তার মানে দেখো শ্রমিক সংখ্যা হবে 8x আর 7x, তার মানে আমার হচ্ছে কি 8x শ্রমিক ছিল, সেটা কমে গিয়ে কত হয়েছে না 7x হয়েছে, তার মানে এক্স অনুপাত কমে গেছে বা এক্স জন কমে গেছে। এখন ধরো আমার ছিল 8x, সেটা কমে হয়েছে 7x। এইবার পারিশ্রমিক, দেখো পারিশ্রমিক যদি আমরা হিসাব করি তাহলে পারিশ্রমিকের আনুপাতিক একক মনে করলাম আমি y, তার মানে দেখো এটা 5y কমা দিয়ে 6y, তার মানে টোটাল শ্রমিকের না এক একজন শ্রমিকের পারিশ্রমিক হচ্ছে আমার 5y ছিল আগে, যেহেতু কমে গেছে শ্রমিক তাই এখন বেড়ে হয়েছে 6y। তাহলে এবার তাহলে আমার তাহলে হিসাব করে দেখি, আমার দেখো আগে লোক ছিল আমার 8x, তখন আমার পারিশ্রমিক ছিল 5y, তার মানে মোট পারিশ্রমিক কত হবে টোটাল, দেখো টোটাল যদি আমি পারিশ্রমিক হিসাব করি তার মানে কি এটা আমার গুণ হয়ে যাবে, তার মানে 5 8 40xy, এটা হচ্ছে আমার পূর্বে। আর এখন কত হবে, দেখো এখন হচ্ছে আমার 7x হচ্ছে এতজন শ্রমিক আছে যেহেতু কমে গেছে, কিন্তু পারিশ্রমিক বলিতে 6y, তার মানে 6 7 42xy, এই দুটো গুণ করলে মোট পারিশ্রমিক আমরা পেয়ে যাবো। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমার আগে ছিল 40xy, এখন হচ্ছে 42xy, তার মানে আমার পারিশ্রমিক বাড়লো, তার মানে এটা বৃদ্ধি হয়েছে। এবার আমরা এটার অনুপাত করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো xy আমরা কেটে দিলাম, এটা 20 দুগুণা 40, সরি 20 দুগুণা 40, এটা হবে 21 দুগুণা 42, তার মানে অ্যাকচুয়ালি 20:21, কিন্তু এইটা হবে অ্যাকচুয়ালি পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে আমার, আর কিছু না, এইটা হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে 20:21 দেখো বৃদ্ধি, তার মানে সি অপশন হবে এখানে উত্তর। একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়, একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকায় সেদিন চালের খরচ 6:5 অনুপাতে কম হলো, ওই দিন কতজন ছাত্র অনুপস্থিত ছিল? দেখো কতজন ছিল অনুপস্থিত আমরা জানি না, আমরা ধরে নিতে পারি x জন ছিল অনুপস্থিত, মনে মনে ভেবে নিতে পারি বা ধরে নিতে পারি x জন অনুপস্থিত ছিল। তাহলে এবার দেখো যদি আমরা এখানে আনুপাতিক একক, দেখো আনুপাতিক এককটাকে আমি মনে করলাম 1, তাহলে আমার চালের খরচ 6 একক আর 5 একক, মনে মনে ভাবতে পারি যে আমার যদি সম্পূর্ণ ছাত্র থাকে তখন আমার হয় 6 একক, ছাত্র সংখ্যা কমে গেলে তখন হয় আমার 5 একক হলো। এইবার দেখো যদি 6 একক আমি মানে যদি চালের খরচ করি, ঠিক আছে টোটাল, তাহলে 30 জনের প্রতি আমি তাহলে মোট কত খরচ করলাম, এই 30/6, মানে এক একজন ছাত্রের 30 জনে টোটাল আমি খরচা করি 6 একক, তাহলে একজন ছাত্রের কত হবে 6 একক,
প্রত্যেকজন ছাত্রের পিছু কিন্তু আমি একই প্রকার চাল ইউজ করব, মানে খরচের পরিমাণটা আমার সেম। তাহলে এইটা সমান সমান দেখো হবে, এইবার আমার ছাত্র সংখ্যা কত কমেছে আমি জানি না, এই সরি কমেছে হচ্ছে আমার এক্স জন। তাহলে এই এক্স জন কমে যাওয়ার ফলে আমার কি, আমার 5 একক টোটাল খরচা হয়েছে। তাহলে একজন ছাত্রে কত ইউজ হবে, তাহলে নিশ্চয়ই 5 দ্বারা ভাগ হবে সিম্পলি। তাহলে দেখো এটা 5 দ্বারা কাটলে 5 6 30, তার মানে কোনাকুনি গুণ করলে দেখো 30 মাইনাস এক্স ইজুকাল টু 25। তার মানে দেখো এইটা এক্স সমান সমান হবে 30 মাইনাস 25, তার মানে এক্স ইজুকাল টু হবে 5। তার মানে আমি 5 জন ছাত্র সেখানে অনুপস্থিত ছিল। তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার। কোনো একটি ক্লাসের এ ও বি দুটি বিভাগের মধ্যে বি বিভাগের 10 জনকে এ বিভাগে স্থানান্তরিত করা হলে এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যার 3 গুণ হবে। আবার এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করা হলে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা সমান হয়। এ ও বি বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত কত হবে? তাহলে দেখো এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা আমরা জানি না কত। আমি যদি মনে করি এ বিভাগে ছিল এক্স জন আর বিভাগে মনে করলাম আমি ওয়াই জন, ঠিক আছে। তাহলে এই এক্স ইস টু ওয়াই নির্ণয় করলে আমাদের হয়ে যাবে। তাহলে প্রথমে কি বলা ছিল, দেখো বি বিভাগের 10 জনকে এ বিভাগে নিয়ে আসলাম, তার মানে দেখো আমার এ বিভাগে এখন কতজন আছে, এক্স প্লাস 10, আর বি বিভাগের থেকে যে 10 জন আমরা নিয়ে আসছি তার মানে আমার অ্যাকচুয়ালি কত হবে, ওয়াই মাইনাস 10 স্থানান্তরিত করা হয়েছে। তাহলে এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যার 3 গুণ হবে। তার মানে বি বিভাগে যা ছাত্র সংখ্যা ছিল এর 3 গুণ হচ্ছে এইটা, তার মানে এইটাকে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে এটার সাথে সমান হয়ে যাবে। তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস 10, এইটা হবে 3y মাইনাস 30। তার মানে দেখো এক্স মাইনাস 3y এইটা ইজুকাল টু হবে মাইনাস 40। আমরা এই পর্যন্ত পেলাম। আবার পরেরটা দেখি কি আছে। আবার এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করা হলো। এইবার আমি এ বিভাগের, তার মানে 10 জন আমি স্থানান্তরিত করলাম বি বিভাগে, এক্স মাইনাস 10 করা হলে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা সমান হয়। তার মানে ধরো এইটা হচ্ছে কি আমার ওয়াই প্লাস 10, আমি এখান থেকে 10টা বাদ দিয়েছি, তার মানে এখানে 10টা যোগ করলাম, তাহলে এরা দুজন সমান। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু দেখো এইটা হবে 10 আর 10 20, ঠিক আছে। বি বিভাগের মোট ছাত্র সংখ্যার 3 গুণ, তার মানে এইটা 3 গুণ, মানে হ্যাঁ আমরা ঠিক করেছি, সমস্যা নেই কোনো। দেখো এইটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু পেয়ে যাব, দেখো বিয়োগ করলাম, এইটা যোগ এক্স এক্স কেটে গেল, 3y থেকে y বাদ দিলে হবে 2y, 40 20 60, 2 দ্বারা কাটলে পরে এইটা হবে 30 দুগুণা 60। তার মানে দেখো y এর মান পেয়ে গেলাম আমরা 30। এবার y এর মান 30 যে কোনো এক জায়গায় বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। দেখো y এর মান যদি 30 হয়, এই 30 টা এই পাশে চলে আসলে তাহলে x এর মান কত আসছে 50, x = 50। তার মানে দেখো a ও b বিভাগ, তাহলে x হচ্ছে a, তাহলে 50:30, তার মানে অ্যাকচুয়ালি 5:3 হবে হচ্ছে এর অনুপাত। তাহলে 5:3 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো, একটি পরীক্ষায় এ বি অপেক্ষা 10% বেশি নম্বর পায় এবং বি সি অপেক্ষা 5% বেশি নম্বর পায়। যদি সি 400 নম্বরের মধ্যে 300 পায় তাহলে এর প্রাপ্ত নম্বর কত? তাহলে দেখো এখানে আমরা লিখে নিই এ বি সি। কি বলেছে, এ বি অপেক্ষা 10% বেশি পেল, আবার বি সি অপেক্ষা 5% বেশি পেয়েছে। তার মানে দেখো সি অপেক্ষা বি পেয়েছে বেশি 5%, আর এ পেয়েছে বি অপেক্ষা 10% বেশি। আমি ধরে নিলাম সি আমার পেয়েছে টোটাল 100 নাম্বার, তাহলে বি সি অপেক্ষা কত 5% বেশি, তার মানে কত পাবে 105 পাবে। এইবার দেখো এ বি অপেক্ষা বলেছে 10% বেশি, তার মানে দেখো 105 যদি আমরা 10% করি কত হবে, দেখো 105 10% মানে হচ্ছে আমার 10.5। এই যে 105 এইটা গুণ 10% মানে কত 10/100, এই কেটে দিলাম, তার মানে দেখো 10.5। তাহলে এত বেশি পেল, তার মানে 105 এর সঙ্গে যদি আমরা 10.5 যোগ করে দিই, এই হচ্ছে আমার 105। তার মানে দেখো এটা 0.5, এটা 5 করতে 5 1, এই 115.5 পাবে হচ্ছে আমার এ। হলো। এইবার দেখো সি বলেছে কত নম্বর পেয়েছে 300 নম্বর, কতর মধ্যে 400-র মধ্যে, তাহলে এর প্রাপ্ত নম্বর কত? তার মানে দেখো সি এখানে আমার কত বলা আছে 100 নম্বর পেয়েছে, আমি ধরে নিয়েছি 100 পেয়েছে সি।
আর এখানে কত বলা আছে 300, তার মানে এই 100 ইকুইভ্যালেন্ট কত হবে 300 হবে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে নিশ্চয়ই কম, তার মানে 100 দ্বারা ভাগ। আর এখানে চেয়েছে কি এর প্রাপ্ত নম্বর, তার মানে এইটা সমান কত, তার মানে এটা গুণ হয়ে যাবে। এই যে 115.5 এইটা, তার মানে এই 115.5 আমরা গুণ করে দিচ্ছি, তার মানে এটা গুণ করে দিলাম। তার মানে এটা 3 দ্বারা গুণ করলে হবে 3 5 15, 3 5 15, 3 5 15 হাতে থাকে আমার 1 1 1 1, 3 5 15 রাখে 16, হাতে থাকে আমার 1, 3 অক্ষে 3 রাখে 4, এটা 3 অক্ষে 3, দেখো 346.5। কিন্তু এখানে তো এরকম কোনো নম্বর নেই। 400 নম্বরের মধ্যে 300 পেয়েছে হচ্ছে কি সি পেয়েছে। 400 থেকে 300 নম্বর, দেখো অ্যাকচুয়ালি পার্সেন্টেজ যদি আমরা করি এখানে বলেছে 5% বেশি। আচ্ছা, তার মানে দেখো এখানে যদি আমরা না ধরে করি, এটা না ধরে যদি আমরা করি, সি এর নম্বর আমরা জানি 300, তাহলে এর থেকে 5% বেশি পেয়েছে কি বি। তাহলে দেখো 300 মানে 3 5 15, তার মানে অ্যাকচুয়ালি 315 পাবে হচ্ছে কে বি পাবে। এইবার 315 যদি আমরা 10% করি বেশিটা, তার মানে দেখো অ্যাকচুয়ালি 315 গুণ এই 110 যদি আমরা 100 করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু সেই পয়েন্টই আসছে, তার মানে এই অঙ্কটাও আমাদের ঠিক আছে। এখানে তার মানে কোনো গন্ডগোল আছে, এখানে তার মানে কোনো গন্ডগোল আছে কোনো অঙ্কের ক্ষেত্রে, এটা যে আমার কাছে যেটা মনে হচ্ছে একদম পরিষ্কারই বোঝা যাচ্ছে সেইটা। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি দেখো সেম জিনিসই কিন্তু আসবে। তাহলে এটা কত আসছে দেখো 11 দ্বারা যদি আমরা গুণ করি তার মানে 5, 5 আর 1 6, 3 আর 1 4, 3 করতে 3, দেখো 10 দ্বারা ভাগ করলে সেই 346.5ই আসছে। ঠিক আছে, এটা মনে হচ্ছে অঙ্কটা কোথাও প্রিন্টিং মিস্টেক আছে, এটা একদম কনফার্মলি কোনো প্রিন্টিং মিস্টেক আছে যার কারণে এরকম আসছে। চলো 300 দেখো 46.5 কাছাকাছি কোনো কিছুই নেই, আমরা বড়জোর সি, এখানে কোনো নম্বরে আমরা দাগাবো না, যাই হোক কোনো ভুল আছে আর কি। পরেরটা দেখি, 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে, দ্রবণটি থেকে 1 লিটার জল বাষ্প হয়ে উবে যাওয়ার পরে দ্রবণে শতকরা কত লবণ থাকবে। দেখো 6 লিটারের মধ্যে 5% লবণ, তার মানে জল আছে কত পার্সেন্ট 95%, তার মানে 6 গুণ 95/100 যদি আমরা করি তাহলে এত লিটার হচ্ছে জল। তাহলে দেখো এটা 5 19 95, এটা 5 20 100, এটা 6 দিয়ে মানে 3 দ্বারা 2 দ্বারা কাটলে 3 দুগুণী 6, এটা 10 দুগুণী 20, তার মানে দেখো 3 19 57/10, তার মানে অ্যাকচুয়ালি 5.7 লিটার জল আছে অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি জল আছে আমার এত লিটার, কত লিটার দ্রবণে এই 6 লিটার দ্রবণে, তার মধ্যে 1 লিটার চলে গেল, তাহলে থাকলো কত লিটার 4 লিটার 4.7 লিটার। তাহলে এর মধ্যে এখন লবণ আছে কতটুকু, দেখো লবণ কিন্তু আমার যা ছিল তাই থাকবে, মোট ছিল 6 লিটার, তার মানে 0.3 লিটার এটা কি ছিল সল্ট ছিল, এটা সল্ট ছিল। তার মানে এবার এই এখন যে দ্রবণটা থাকলো তাতে শতকরা কত হবে, তার মানে আমার দেখো 0.3 বাই আমার টোটাল এখন জল আছে কতটুকু 4.7, এইটা ইন্টু করে দেবো 100, তাহলে শতকরা পেয়ে যাবো। দেখো দশমিক একটা একটা আমরা তুলে দিলাম, দেখো 47 যদি হয় এটা আমরা দেখে নিই একবার, 5 19 95, 5 20 100, 3 দুগুণী 6, 10 দুগুণী 20, 3 19 57, 3 20 60 মানে 5.7 লিটার। তাহলে এর থেকে যদি আমাদের হ্যাঁ 6 থেকে বাদ দিলে 0.3 লিটার, এবার 1 লিটার জল বাষ্প হয়ে চলে যাওয়া মানে এখন 4.7 লিটার আমার আছে। তাহলে দেখো এটা 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তার মানে আমার 300 বাই আসছে 47, যদি আমরা ভাগ করে দিই দেখো 47 মানে 10 তো আসবেই না, 9 আসবে না, 300 মানে 6 আসবে, 6 6 দ্বারা যদি আমরা গুণ করি 6 সাথে 42, হাতে থাকে আমার 2, 4 ছক 24 আর 2 26, তার মানে দেখো এখানে 8 আসছে, 8 8 8 6 এর 7 মানে 3 3 3 3 2 এর 3 মানে মিলে গেলে 0, দশমিক নিলাম 380, তার মানে দেখো এইবার বাদ যাবে কিন্তু আমার 262 মানে 8 বাদ যাবে যা মনে হচ্ছে, 7 8 56 6 হাতে থাকে আমার 5, 4 8 32 আর 5 37, একদম যা বলেছিলাম দেখো 6.8 মানে এটা আমরা অ্যাভারেজ বলতে পারি 7%
আছে। দেখো যেহেতু এখানে 6-এর মানে একদম ধরো 7-এর কাছাকাছি, সেই কারণে আমরা বলবো এটা ডি অপশন হবে কিন্তু উত্তর। এক্স এবং ওয়াই সকাল 8টার সময় পরস্পরের দিকে যাত্রা করলো। আচ্ছা, পরস্পরের দিকে মানে ধরো এখানে আছে আমার এক্স, এখানে আছে আমার ওয়াই, এরা পরস্পরের এই যে মুখোমুখি যাত্রা শুরু করলো, ঠিক আছে। এক্স এবং ওয়াই এর গতিবেগ দেখো বলা আছে 3 কিমি প্রতি ঘন্টা এবং 4 কিমি প্রতি ঘন্টা। যদি তারা প্রথমে 17 কিমি 5 কিমি 17.5 কিমি দূরে থাকে, তার মানে দেখো এদের মধ্যে এই ডিস্টেন্সটুকু কত বলা আছে না 17.5 কিলোমিটার। তাহলে তারা কখন মিলিত হবে? তার মানে দেখো এই টোটাল এই দূরত্বটা বা ডিস্টেন্সটাকে আমরা কি করব না এদের আপেক্ষিক গতিবেগ দ্বারা কত সময় লাগবে সেটা হিসাব করব। তাহলে এক্স এর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তার মানে এই যে এস এ এইটা সমান সমান কত হবে 3 যোগ 4, তার মানে অ্যাকচুয়ালি 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 7 কিলোমিটার পার আওয়ারে এত কিমি যেতে কত সময় লাগবে? তার মানে টি ইকুয়াল টু কত হবে? আমরা জানি, দেখো টি ইকুয়াল টু হবে হচ্ছে ডি বাই এস বা ডি বাই ভি, যা খুশি। দেখো ডি আমার এখানে 17.5 আর এস হচ্ছে আমার 7, তাহলে এটা হচ্ছে আমার এত আওয়ার, এত ঘন্টা। তাহলে দেখো এটা যদি আমরা তুলে দিই, তাহলে নিচে একটা 10 গুণ করলাম, এটা 5 দুগুণী 10, এটা 5 দ্বারা কাটলে পরে হবে দেখো 3 5 15, 2 25, 5 5 25, এটা 7 দ্বারা কাটলে পরে হবে 5 7 35। তাহলে 5/2 মানে হচ্ছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, এই যে 5 আওয়ার্স 2.5 আওয়ার্স। তাহলে দেখো সকাল যদি 8টা হয়, তাহলে তার সাথে 2 ঘন্টা আমরা যোগ করলে কত হবে? সকাল 10:30, সিম্পল হিসাব। তাহলে দেখো সকাল 10:30 মানে হ্যাঁ আমাদের আছে, তার মানে দেখো ই অপশন হবে এখানে অ্যান্সার। এক ব্যক্তি ঠিক করলো 80 কিমি পথ ভ্রমণ করবে 8 ঘন্টায়, কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা সাইকেলে। আচ্ছা, 8 ঘন্টায় সে অ্যাকচুয়ালি ভ্রমণ করবে 8 ঘন্টায়, এখানে একটা কমা হওয়া উচিত, কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে। যদি তার হাঁটার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা হয় এবং বাইসাইকেলের গতিবেগ 16 কিমি প্রতি ঘন্টা হয়, তবে পায়ে হেঁটে ওই ব্যক্তি কতটা পথ অতিক্রম করবে আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো 80 কিমি পথ সে টোটাল কতটুকু যাবে? 8 ঘন্টায় যাবে, ঠিক আছে। আমি মনে করলাম দেখো পায়ে হেঁটে কতটুকু গেছে না পায়ে হেঁটে সে এক্স কিমি গেছে, হলো। তাহলে দেখো এক্স কিমি যেতে তার কত সময় লাগবে? 8 কিমি যেতে সময় লাগে তার 1 ঘন্টা, তাহলে এক্স কিমি যেতে তার মানে অ্যাকচুয়ালি সময়, তার মানে টি ইকুয়াল টু কি এই যে ডি বাই টি। তার মানে দেখো তার মানে ডি হচ্ছে আমার এখানে এক্স আর গতিবেগ কত বলা আছে 8, সরি এটা হচ্ছে এস হবে এস, তাহলে এত ঘন্টা। আবার দেখো বাইসাইকেলের গতিবেগ কত বলা আছে 16 কিমি, তাহলে প্লাস করলাম, তাহলে দেখো আমার মোট পথ ছিল 80 কিমি, তার মধ্যে আমি এক্স কিমি চলে গেলাম, তার মানে পড়ে থাকলো আমার এইটুকু। তাহলে এই পথটা গেছে কি 16 কিমি প্রতি ঘন্টা, তার মানে কত সময় লাগবে? যা 16 দ্বারা ভাগ করব, এইটা সমান সমান কিন্তু হবে 8 ঘন্টা। তাহলে দেখো এইটা 16 হবে লসাগু, 8 দুগুণী 16 মানে 2x, তার মানে এইটা 80 মাইনাস এক্স ইকুয়াল টু 8। তার মানে দেখো এখানে 2x এর তার মানে x প্লাস 80, আর এটা আমরা 6 8 48, সাথে থাকে আমার 4, 8 কে 28 4 12 মানে 128। তার মানে দেখো এই 128 থেকে আমরা 80টা বাদ দেবো, মানে শুধুমাত্র 80 বাদ দেবো, তাহলে কত হবে 20 20 48, তার মানে এক্স এর মান হবে এখানে 48। তার মানে অ্যাকচুয়ালি সে হেঁটে কতটুকু পথ গেছিল 48 কিমি পথ গেছিল, তার মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা কেজি দরের 30 কেজি চা মেশানো হলো। এখন 30 টাকা কেজি দরের 30 কেজি বলছে 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে, আচ্ছা এখানে কত কেজি জানতে চেয়েছে। 30 টাকা কেজি দরের 30 কেজি চা মেশানো হলো। এখন সেই মিশ্রিত চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে এটা আমরা কত কেজি জানি না, আমি ধরে নিলাম এক্স কেজি ছিল আমার, ঠিক আছে। তাহলে দেখো এই 25 টাকা কিলো দরের চায়ের দাম টোটাল কত হবে? এই যে 25x টাকা, তাই না, এত টাকা। আর আমি 30 টাকা কেজি দরের মোট কত কেজি নিচ্ছি 30 কেজি, তার মানে এখানে আমার মোট কত হবে 30 গুণ 30, তার মানে কি 900 টাকা হবে। এই যে 900 টাকার চা আমি বিক্রি করেছি, বলেছে এই মিশ্রিত চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করা হলো। তার মানে দেখো আমার তাহলে টোটাল কত কেজি চা হলো 30 প্লাস এক্স, এত কেজি।
তাহলে মোট কত টাকা বিক্রি করব, তার মানে দেখো 30 প্লাস এক্স, এইটা হবে হচ্ছে কি এর সাথে আমার 30 টাকা, আমি এই দরে বিক্রি করলাম, তাহলে এটা হচ্ছে আমার টোটাল বিক্রয় মূল্য। আর মোটের উপর কি বলেছে 10% লাভ হবে, তাহলে দেখো এখানে আমার ক্রয় মূল্য কত ছিল, এই যে 25x প্লাস 900, এটা হচ্ছে আমার টোটাল ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে, এর সাথে আমরা গুণ করে দেবো এই যে 110/100, ব্যাস এটা আমরা সমান। তার মানে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যটা সেম, তার মানে এইটা বিক্রয় করেই তো আমি এটা পেয়েছি, তার মানে এটা সেমই আসবে। আমরা এটা কেটে দিলাম, তাহলে দেখো এখানে আমরা যদি গুণ করি তার মানে 25 11, তার মানে 5 5 আর 2 7, 2 করতে 2, 275x প্লাস 9 11 99, মানে দুটো শূন্য, এটা 10 দ্বারা গুণ করলে দেখো হবে 300, 300 সাথে এটা আমরা গুণ করছি, তার মানে দেখো 3 3 9, তারপরে আমার আসছে 1 2 3টে শূন্য, আর এটা আসবে আমার 300x, এই যে 30 আর 10 গুণ করব 300, তার মানে দেখো এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যদি আমরা বাদ দিই, দেখো 300 থেকে 275 বাদ দিলে পরে হবে 25x, আর 9900 থেকে যদি আমরা 9000 বাদ দিই, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে না, শুধুমাত্র হবে 900। তার মানে x এর মান কত হবে 900/25, দেখো 25 দ্বারা একবারে কেটে যাবে, এটা 3 25 75, 75 মানে হচ্ছে 15, 15 মানে 150, তার মানে দেখো এক্স এর মান পেলাম আমরা 36, তার মানে 36 কেজি অ্যাকচুয়ালি কিন্তু চা আমাদের এটা নিতে হয়েছিল 25 টাকা কিলো, তার মানে এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এটা একদম সিম্পল ওয়েতে আমরা করলাম, একদম জেনারেল ফর্ম, ঠিক আছে। এটা আমরা অ্যালিগেশন দিয়েও কিন্তু করতে পারি, তোমরা একবার ট্রাই করে, অ্যালিগেশনে তোমার ধরো অঙ্ক করে দেওয়া আছে এই চ্যানেলে, একবার দেখে নিও, খুব সহজভাবে করা আছে মিশ্রণ যেটা আছে। দেখো কি বলছে, দুটি পাত্রে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2:1 এবং 3:1 হয়, যদি এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণটিকে একটি বড় পাত্রে ঢালা হয়, তবে সেটিতে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো এইটা একদম অ্যালিগেশনের অঙ্ক, অ্যালিগেশনের অঙ্ক আমরা বলতে বলতে চলে এসছে। তাহলে এখানে দেখো আমরা কি করব, যে কোনো একটা, দেখো আমরা জলটাকে হিসাব করব। দেখো 2:1 অনুপাতে হয়, তার মানে এখানে জলের আনুপাতিক ভাগ আর কত হবে 2/3, আর এইটাতে কত হবে, এটাতে দেখো হবে 3/4। এইবার এই দুটি মিশিয়ে একটি বড় পাত্রে ঢালবো, বলছে এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয়, তবে সেটিতে দুধ ও জলের অনুপাত কত হবে। দুটি পাত্রে জল ও দুধের অনুপাত এত এবং এত, এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে যা যতটুকু ছিল একটি বড় পাত্রে ঢালা হয়, তাহলে সেটিতে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো এখানে কি পরিমাণ আছে বা কতটুকু হবে সেটা কিন্তু কিছু বলা নেই, অনুপাতটা বলেছে মেশালে পরে মানে টোটালটাই আমরা মিশিয়ে দেবো, তাহলে কতটুকু হবে। তার মানে দেখো এখানে আমরা এইভাবে না করে, যদি আমরা এইভাবে না করি, মনে করলাম এইটার আনুপাতিক একক এক্স, এটার করলাম আমরা ওয়াই, তার মানে দেখো প্রথম পাত্রে জল, এই যে ওয়াটার, এইটা জল, আর এটা হচ্ছে আমার কি মিল্ক, তাহলে এইটা আছে আমার এক্স, আর দ্বিতীয় পাত্রে কত হবে 3y, আর এটা হবে কি অনলি ওয়াই। তাহলে এবার দুটো মিশালাম, তার মানে দেখো এটা কত হবে, এই যে 2x প্লাস 3y, মানে মেশালে পরে এই দুটো যোগ হয়ে যাবে, আর এটা হবে কত x প্লাস ওয়াই। তাহলে এটার অনুপাত কত হবে, এখানে মনে হচ্ছে অঙ্কটা কোনো মিসিং আছে, এখানে আর একটা কোনো কিছু না বলা থাকলে পরে অঙ্ক কখনোই করা সম্ভব হবে না, কারণ একটা শর্ত তো অবশ্যই বলা উচিত ছিল, নাহলে আমরা কি করে বুঝবো। দেখো এখান থেকে কিন্তু আমরা কোনো অনুপাত নির্ণয় করতে পারবো কি, আদৌ কিন্তু পারবো না। এইটা হচ্ছে আমার টোটাল ওয়াটারের পরিমাণ, এটা হচ্ছে আমার টোটাল দুধের পরিমাণ, মিল্কের পরিমাণ, তাহলে এই দুটোর অনুপাত এরকমই আসছে। এবারে এটা থেকে আমরা কোনো কিছু কিন্তু কনক্লুশন কিন্তু পাবো না, দেখো কোনোভাবেই কিন্তু এখানে সম্ভব না। যদি বলে দিত যে মানে তোমার ধরো এই দুটো যদি মিশ্রণ সেম হয়, একই পরিমাণ যদি হয়, মানে ধরো এই পাত্র দুটোর পরিমাপ ছিল এক সেম, তাহলে কিন্তু হতো, এখানে কিন্তু সেই টোটাল জিনিসটা কিন্তু বলা নেই, যার কারণে কিন্তু এই অঙ্কটা একটু সমস্যা হয়ে গেল, মানে যার কারণে করা সম্ভব নয়। পাত্রতে কতটুকু পরিমাপ আছে, মানে কি পরিমাণ আমার মানে দুধ আর জল আছে, সেটা যদি আমরা না জানি, তাহলে পরে আমরা পরিমাণটা কি করে নির্ণয় করব, সেটা নির্ণয় করা সম্ভব নয়, সেই কারণে এটা আমরা করতে পারলাম না। যাই হোক,
চলো, এ একটি কাজ শেষ করতে সময় নেয় 10 দিন এবং বি ওই কাজটি শেষ করে 15 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে বি চলে যায়। সমগ্র কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে দেখো এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের খুব সুন্দর করে অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম। দেখো এ করে 10 দিনে, বি ওই কাজটি করে 15 দিনে। তাহলে এদের দেখো লসাগু হবে 30, তার মানে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক 30 ইউনিট। তাহলে এর কর্মদক্ষতা হবে দেখো 3, বি এর কর্মদক্ষতা হবে দেখো 15 দুগুণা 30। এইবার কি বলেছে দেখো, কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে কে চলে যাচ্ছে? বি। আমি বললাম বি কে আমি যেতে দেব না, বি কে আমি আটকে রাখবো। তার মানে কি, সে এই 5 দিন কাজ এক্সট্রা করবে। তাহলে যদি 5 দিন কাজ এক্সট্রা করে, তাহলে বি ওই 5 দিনে কতটুকু কাজ করবে? এই যে প্রত্যেক দিন করে 2 ইউনিট, তার মানে 5 দিনে কতটুকু করবে? 10 ইউনিট কাজও এক্সট্রা করে দেবে। তাহলে আমার টোটাল ছিল কত আগে? 30, তাহলে এখন আরো 10 যোগ হয়ে গেল, তাহলে মোট কাজ কত হলো? 40 ইউনিট। এবার এই 40 ইউনিট কাজই আমরা এ আর বি মিলে দুজন মিলে করব। তার মানে ওরা এ আর বি, এ প্লাস বি একদিনে কত ইউনিট করে? এই যে 3 আর 2 কত আছে? 5 ইউনিট। তাহলে 40 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তাই জাস্ট আমরা 5 দ্বারা ভাগ করে দেবো, 5 8 40, তার মানে অ্যাকচুয়ালি 8 দিন সময় লাগবে, 8 ডেজ। দেখো 8 দিন মানে দেখো, হ্যাঁ সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। ও বলেছে পূর্বে চলে যায়, আমরা বলছি থোড়ি তোকে যেতে দেবো, তোর কাজ শেষ করে তবে যেতে হবে। তার মানে কি ওই 5 দিনে তো এক্সট্রা কাজ করবে বি, তাই তো? তাহলে সেই কাজটুকু আমার এই এক্সট্রা কাজ, সেই এক্সট্রা কাজটা আমি যোগ করে দিলাম। এইবার দুজনে মিলে মোট কত দিনে কাজটা শেষ করবে সেটা করা মানে ওই আমার একই অ্যান্সার চলে আসলো। চলো পরেরটা দেখা যাক কি বলছে। একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের 45 দিনের খাবার মজুদ ছিল। 30 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে যোগ দিলে ওই পরিমাণ খাবারে তাদের কতদিন চলবে? দেখো এটা একদম সিম্পলি 7-8 এর অঙ্ক। 120 জনের খাবার, 20 জন ছাত্রের খাবার ছিল কত দিনের? 45 দিনের। যদি আমরা ঐকিক নিয়মে করি, তাহলে 30 জন এখন যোগ হলো, তাহলে 120 আর 30 যোগ করলে কত হবে? 150 জন। তাহলে দেখো একজনের তাহলে খাবার কি অনেক বেশি দিন চলবে, ওই 45 দিনের খাবার। আর এই 150 জনের কতদিন চলবে? নিশ্চয়ই অনেক কম দিন, তার মানে ভাগ হয়ে যাবে। সিম্পলি আমরা 150 দ্বারা করব। আমরা এখানে তোমার দ্বারা ওইটা করলাম না, M1 D1 বাই W1, ওইটা করলাম না, প্লেন ঐকিক নিয়মে করলাম, ব্যাস তাহলেই হয়ে যাবে। 0 0 কেটে দিলাম, এটা 3 15 45, তার মানে 3 12 হবে 36 দিন। তার মানে অ্যাকচুয়ালি ওই 150 জনের ওই খাবারটা চলবে 36 দিন, তার মানে ডি অপশন হবে এখানে অ্যান্সার। এ বি ও সি একত্রে 25,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো এবং বৎসরান্তে কি বলেছে, এ 5,000 টাকা, বি 2,000 টাকা এবং সি 3,000 টাকা লাভ পেলে বি এর মূলধন কত? তাহলে দেখো এখানে যদি আমরা এবিসি এর লাভের অনুপাত নির্ণয় করি, তার মানে সেইটা হবে আমার মূলধনের অনুপাত। তার মানে দেখো এখানে 5,000 ইস্টু 2,000 ইস্টু 3,000, তার মানে অ্যাকচুয়ালি কি আসছে 5:2:3। তার মানে এইটা হচ্ছে লাভের অনুপাত, তার মানে এইটাই হচ্ছে আমার মূলধনের অনুপাত। তাহলে মোট কত টাকা ছিল আমার? 25,000 টাকা। তাহলে দেখো এই ইউনিটগুলো আমরা যোগ করলাম, 5 আর 2 7, 7 আর 3 10, তার মানে এই 10 ইউনিট সমান সমান বা 10 অনুপাত সমান সমান কত হবে? 25,000 টাকা। 1 সমান সমান ইকুইভ্যালেন্ট কত হবে? নিশ্চয়ই কম, তার মানে 10 দ্বারা ভাগ হবে। এখানে চেয়েছে কি বি এর মূলধন, তাহলে এইটা হচ্ছে আমার বি এর মূলধন, তার মানে আমরা 2 অনুপাত নির্ণয় করব। তার মানে সিম্পলি 2 দ্বারা গুণ করব। এই যে তাহলে 2 ইকুইভ্যালেন্ট কত হবে? তার মানে শূন্য একটা কেটে দিলাম, তাহলে দেখো 25 দুগুণা 50, তার সাথে আরো দুটো শূন্য, তার মানে 5,000 টাকা হচ্ছে আমার বি এর মূলধন। তার মানে বি অপশন হবে কিন্তু এটা অ্যান্সার। অজয়, মনোজ এবং অরুণ তিনজনে যৌথভাবে 3:2:5 অনুপাতে মূলধনের অনুপাতে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বৎসরান্তে তারা 45,000 টাকা মোট লাভ করে, যা সমগ্র মূলধনের 15%। আচ্ছা, মনোজ ওই ব্যবসায় কত টাকা নিয়ে যোগদান করেছিলেন? তাহলে দেখো মূলধনের অনুপাতটা বলা আছে, তাদের লাভের মোট লাভের পরিমাণটা বলা আছে। এই লাভের পরিমাণটা কি বলেছে? সমগ্র মূলধনের 15%, এই 45,000 টাকাটা। তাহলে দেখো তার মানে এখানে তাহলে আমরা এখানে টোটাল কত টাকা ব্যবসায়ের মূলধন সেটা আমরা পেয়ে যাব। এই যদি 45,000 টাকাটা, দেখো 45,000 টাকাটা কি বলেছে, আমি টোটাল মূলধন মনে করলাম এক্স,
তাহলে তার 15%, তার মানে 15/100। এইটা হচ্ছে, এই যে বলেছে মোট লাভ করে 45,000 টাকা যদি মোট লাভ করে, যা সমগ্র মূলধনের 15%, তার মানে সমগ্র মূলধন যদি এক্স হয় তাহলে তার 15% মানে এইটা। তাহলে দেখো এখানে তাহলে এক্স এর মান আমরা কত পাবো, দেখো 15 দ্বারা যদি এটা কাটি 3 15 45, তার মানে এটা 3000। তার মানে দেখো এক্স এর মান যদি দিই আমরা এখানে এই 3টে শূন্য আর এখানে 2টো শূন্য, তার মানে অ্যাকচুয়ালি 3 লাখ টাকা হচ্ছে। তাহলে এখানে কি বলেছে, মনোজ ওই ব্যবসায় কত টাকা নিয়ে যোগদান করেছিল, তাহলে দেখো মনোজ হচ্ছে মাঝখানে আছে, তার মানে যে 2 অনুপাত, তাহলে এটা আমরা আনুপাতিক ভাগাহার করে দেবো তাহলেই হয়ে যাবে, এই যে 2, তাহলে আনুপাতিক ভাগাহার মানে দেখো 5 3 আর 2 5 আর 5 10, তার মানে 2 বাই হবে 10, এইটা ইজ ইকুয়াল টু 3 লাখ। 5টা শূন্য, এই একটা শূন্য আমরা কেটে দিলাম, তার মানে 3 দুগুণে 6, তারপরে কত হবে 4টে শূন্য, তার মানে মনোজের কত টাকা হবে 60,000 টাকা নিয়ে তাহলে সে শুরু করেছিল, তার মানে দেখো এই অপশন হবে এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। কোন একটি জেলায় লোক সংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি ও দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়, বর্তমান লোক সংখ্যা এত হলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল। তাহলে দেখো এটা বলছে বর্তমান লোক সংখ্যা বলা আছে, অ্যাট প্রেজেন্ট, তাহলে আগে কত ছিল, তাহলে প্রথম বছরে কত বলেছে 4% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছরে বলেছে আবার 5% কমে গেছে। তাহলে দেখো এইটা 4% মানে আমরা কি বলতে পারি 4/100, তার মানে 1/25, আর 5% মানে কি 5/100, তার মানে 1/20, তার মানে দেখো 25 প্রথমে লোক ছিল, তাহলে বেড়ে হয়েছিল কত 26, এই যে 1 বেড়েছে এখানে বৃদ্ধি পেয়েছিল বলেছে, আর এটা কি হ্রাস পেয়েছে, তাহলে দেখো প্রথমে ছিল আমার 20 আর এটা কমে কত হবে 19, দেখো কাটাকাটি যাবে, কোনাকুনি কাটাকাটি হয়, তার মানে 13 দুগুণা 26, এটা হবে 10 দুগুণা 20, এটা গুণ করলে দেখো হবে 250, আর এইটা দেখো গুণ করলে হবে 9 13 হচ্ছে 117, হাতে থাকে আমার 11, 13 কে 13 আর 11 হচ্ছে 24, 247, তার মানে দেখো অ্যাকচুয়ালি 2 বছর আগে, দেখো এইটা হচ্ছে আমার এই 250টা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ধরো হয়েছে, আর এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বর্তমান, মানে এইটা আমার ছিল, এই 250টা হচ্ছে আমার ছিল, আর 247 আমার এখন হয়েছে 2 বছর পরে। তাহলে বর্তমান আমার এখানে কত বলা আছে এইটা, তার মানে 247 ইকুইভ্যালেন্ট কত হবে এইটা হবে। কি বললাম বোঝা গেল, দেখো 250 কিন্তু আমার ছিল, চেঞ্জ হয়ে যেহেতু তোমার ধরো একই লোক সংখ্যার উপরে, তাই এটাকে আমরা সাকসেসিভে কাজে লাগালাম, পেয়ে গেলাম। তাহলে 250 আমার ছিল, সেটা থেকে আমার হয়েছে 247, তাহলে আমার বর্তমানে কত আছে, এটা হচ্ছে আমার এত, তার মানে আমরা কি বলতে পারবো 247 ইকুইভ্যালেন্ট কত হবে, এই 4 9 4 3টে শূন্য, তাহলে 2 বছর আগে মানে কত হবে, এই 250 সমান নির্ণয় করবো তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 100 মান মানে এটা বেশি হয়ে যাবে, তার মানে কম হয়ে যাবে, তার মানে এটা ভাগ, 250 মানে এটাকে আমরা 250 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু আমরা 250 ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। দেখো এটা 247 মানে হ্যাঁ 2 দ্বারা হবে, তার মানে 2000, তার মানে 25 দুগুণা 50, তারপরে দেখো এখানে 3টে শূন্য আর এখানে একটা শূন্য, তার মানে 1 2 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 5 লক্ষ লোক ছিল। তার মানে দেখো 5 লক্ষ মানে দেখো হ্যাঁ বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। কোন মূলধন চক্রবৃদ্ধির হার সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূল্যে যথাক্রমে কি বলেছে 4,840 টাকা ও 5,324 টাকা হয়, সুদের হার কত। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি 3 বছরে এই যে সুদ যোগ আসল, এইটা মিলে কত বলা আছে 5,324, আবার দেখো 2 বছরে এই সুদ যোগ আসল এটা কত আছে বলেছে 4,840, দেখো এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা কত হবে 1 বছরে, দেখো দুটোর মধ্যেই তো আসল রয়েছে, তার মানে আমার আসলটা কেটে গেল, তার মানে শুধুমাত্র 1 বছরে আমরা সুদের পরিমাণ পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে, এটা যদি আমরা বাদ দিই তার মানে দেখো এটা 4 4 কত হলে 12 হয়, 8 হলে হাতে থেকে আমার 1, 8 আর 1 9, 9 আর 4 13, 4 আর 1 5, মানে 484 টাকা কিন্তু সুদ হচ্ছে আমার 1 বছরে। তাহলে 2 বছরে সুদ, তাহলে এর থেকে আমরা বাদ দিয়ে দেবো, ওইটা চক্রবৃদ্ধির হারে পেয়েছে, দেখো 1 বছরের সুদ আমরা পেয়ে গেছি এত,
এটা তার মানে কি, দেখো 1 বছরের সুদ যদি আমরা পেয়ে যাই, এবার যদি আমরা প্রিন্সিপালটাকে নির্ণয় করতে পারি তাহলে কিন্তু কি হবে, প্রিন্সিপালটা দেখো এটা হচ্ছে আমার 1 বছরের সুদ, 1 বছরের যদি সুদ হয় তার মানে দেখো 1 বছরের সুদ বাই প্রিন্সিপাল ইন্টু 100 করলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাই। তুমি দেখো এখানে আমরা প্রিন্সিপালটা তো এখানে বলেছে কি 2 বছরে ও 3 বছরে সুদ মূল্য যথাক্রমে এত টাকা হয়েছে। তার মানে এটা যদি আমরা 1 বছরের সুদ পাই, এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, না এইটাকে দেখো আমরা এইভাবে করব না, আমরা এইভাবে না করে দেখো এইটাকে আমরা খুব সুন্দরভাবে করব। এটা বলেছে 3 বছরে হয়, এটা 2 বছরে হয়, তার মানে দেখো এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, তাই তো। তাহলে প্রথমটা দেখো আমরা লিখলাম 5324, এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি হবে, পি ইন্টু 1 প্লাস কি আর বাই 100, আমরা জানি না আর এর মান কত, এই যে আর বাই 100 এটা টু দি পাওয়ার কত হবে কিউব। আবার আরেকটা দেখো কি বলা আছে 4840, এটা সমান বলা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। ক্লিয়ার? এইবার দেখো আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিই, যদি ভাগ করে দিই তার মানে দেখো বাঁ দিকে কি আসবে, এই সংখ্যাটা ভাগ হয়ে যাবে, আর ডান দিকে কি হবে, এই সংখ্যাটা ভাগ হয়ে যাবে, ব্যাস তাহলে দেখো নির্ণয় হয়ে যাবে। দেখো এইটা আমরা পুরোটা কেটে দিতে পারবো, ঠিক আছে, এই দেখো পি পি কেটে দিলাম, আর এইটা আমরা পুরোটা কাটবো, তাহলে শুধুমাত্র এইটা শুধুমাত্র এইটুকু থেকে যাবে। তার মানে দেখো এখানে যদি আমরা যদি কোনো কিছু নাও করি, তার মানে দেখো এটা আমরা কত পাচ্ছি 5324 বাই 4840, এখানে আমরা পেলাম তাহলে 1 প্লাস আর বাই 100, এখানে যে সুদের হার, তার মানে আমরা এখানে আর এর মান নির্ণয় করবো, সমস্যা নেই। তার মানে দেখো এটাকে যদি আমরা একটু কাজ করে দিই, এইটা আমরা একবারে মাইনাস করে দিই, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে, এই -1, তাহলে এইটাকে আমরা এখানে এবার ইজুকাল টু চিহ্ন দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। দেখো -1 করা মানে তাহলে এর থেকে আমরা যে বাদ দিয়েছিলাম তখন কত পেয়েছিলাম, দেখো 484 পেয়েছিলাম এর আগের বার, এইটা বাদ দিয়ে এইটা বাই, তাহলে আমার কত আসছে 484/10, এইটা ইজুকাল টু কত হবে হার বাই 100। তো দেখো এটা কাটলে পরে কত হবে 10, আমরা একটা শূন্য কেটে দিলাম, তার মানে আর এর মান আমরা কত পেলাম 10%, তার মানে আর এর মান 10। এইটাই সব থেকে বেস্ট পন্থা, তার মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে answer। এক ব্যক্তি 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে বাড়ি তৈরি করেন, ধার নেওয়ার 1 বছর পর মাসিক 5200 টাকায় ভাড়াটে বসান, ভাড়ার টাকা থেকে কত বছরে সমস্ত ঋণ শোধ হবে। দেখো একদম ক্লাস 10 এর অঙ্ক, কিন্তু এটা ক্লাস 10 এর বইতে কিন্তু পরিষ্কার সেম অঙ্কটাই দেওয়া আছে, এবং ভাড়াটাও কিন্তু মাসিক ভাড়াটাও কিন্তু 5200 টাকায় আছে। তার মানে দেখো আমি মনে করলাম যে ভাড়ার টাকা থেকে কত বছরের সমস্ত, আমি মনে করলাম এক্স বছরে আমার টোটাল শোধ হবে। তাহলে দেখো ভাড়া আমি 1 বছর পর থেকে পেয়েছি, তার মানে এখান থেকে আমার একটা বাদ যাবে x-1 এত বছর, এটাকে আমরা গুণ যদি 12 করি তাহলে এটা টোটাল আমার হচ্ছে এত মাস, তাহলে টোটাল আমি কত টাকা পাবো ভাড়াটের টাকা, এই এত টাকা পাবো হচ্ছে আমি ভাড়াটের টাকা। তাহলে এই এক্স বছরে আমি কত টাকা টোটাল সুদ আসল মিলে দেবো সেটা নির্ণয় করে ফেলি, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো আই ইজ ইকুয়াল টু এই পি আর টি বাই 100, তার মানে আমার 2,40,000, দেখো 12%, টি মানে হচ্ছে আমার এখানে এক্স বছর বাই হচ্ছে 100, আমরা এই দুটো শূন্য কেটে দিলাম, তার মানে দেখো আই সমান সমান আমরা কত পাচ্ছি 4×12=48, এই 4×12=48, 8 হাতে থেকে আমার 4, 12×2=24 আর 4 28, তার মানে 200 মানে 28,800 এত টাকা হচ্ছে আমার কি সুদ পাওয়া পেলাম। আর এত টাকা কি আমার আসল, তাহলে এই সুদ আসল মিলিয়ে আমি এত টাকা শোধ করছি, তার মানে দেখো আমার অ্যাকচুয়ালি এখানে আসবে এই 2,40,000 প্লাস 28,800 এইটা সমান সমান হচ্ছে আমার এত টাকা। তাহলে এটা কত আসবে দেখো x-1, এইটাকে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে দেখো কত আসছে, দুটো শূন্য থেকে গেল, 12×2=24, 4 হাতে থাকে আমার 2, 5×12=60, 60 আর 2 62, তার মানে দেখো এইটা আসবে 62,400, ঠিক আছে, এই 2,40,000 প্লাস 28,800 ইজ ইকুয়াল টু এটা আসছে 62,400 মাইনাস 62,400, সিম্পল হিসাব। তাহলে দেখো এইটা যদি আমরা বাদ দিয়ে দিই,
এই ৬২,৪০০ থেকে আমরা ২,২৮,৮০০ বাদ দিয়ে দেবো, আর এটার পাশে আসলে কি যোগ হয়ে যাবে। তার মানে দেখো এই ৬২,৪০০টা যদি আমরা এর সাথে যোগ করে দিই তাহলে কত আসবে, এই একটা শূন্য, এই একটা শূন্য, ৪ করতে ৪, ২ করতে ২, ৬ আর ৪ 10-এর শূন্য, ২ আর ১-এ ৩, আর এইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো কত আসবে, ২, ৮, ৮, এই ০, ০। তার মানে দেখো ০, ০, x, এটা হচ্ছে ৮, মানে ৮, ৬, ১৪, ৪, হাতে থাকে আমার ১, ৮ ১ ৯ আর ৩ ১২, ২ আর ১-এ ৩ মানে ৩, ৩ ৩ ৬ ০ ০। তার মানে দেখো দুটো শূন্য দুটো শূন্য আমরা কেটে দিলাম। দেখো এটা ৩৩৬ দিয়ে কত যাবে, দেখো ৬ দিয়ে ৬ অক্ষে ৬, ৬ দুগুণী ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৪ ৬ যদি ২৪ হয়, ৪ ৬ ২৪, দেখো ৪ দ্বারা গুণ করলে এটা আসবে না, তার মানে ১৪ দ্বারা গুণ হবে মনে হয় না, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০, ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮, ৬ নং ৫৪। তার মানে দেখো এটাকে যদি আমরা ৩৩৬কে যদি আমরা ৯ দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা চলে আসবে। দেখো আমরা গুণ করে দেখাচ্ছি, ৬ নং ৫৪, ৪ হাতে থাকে আমার ৫, ৩ নং ২৭, ২৭ আর ৫ হচ্ছে ৩২, হাতে থাকে আমার দেখো ৩, হাতে থাকে আমার ৩, যদি ৩ থাকে তাহলে ৩ ৯ ২৭, ৩ ৯ ২৭ আর ৩ কত হয় ৩০, এই যে যেটা বললাম। তার মানে দেখো এইটা দ্বারা এটা কাটলে পরে আসছে ৯, তার মানে এক্স এর মান হচ্ছে ৯। তার মানে অ্যাকচুয়ালি ৯ বছর তার লাগবে ভাড়ার টাকা জমিয়ে ঋণ শোধ করতে। তার মানে বি অপশন হবে এখানে অ্যান্সার। একদম সিম্পল ওয়েতেই করেছি। আচ্ছা দেখো, a:b=1:3, b:c=2:5 এবং c:d=2:3 হলে, আচ্ছা a:b:c:d এর মান কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে কি বলা আছে, এই দেখো ab এর মান বলা আছে 1:3, আবার দেখো এখানে বি আর সি, এখানে দেখো লিখলাম আমি সি, আর বি এর মান দেখো বি আমরা এখানে লিখলাম, তাহলে বি এখানে বলা আছে কত 2:5, আবার দেখো সি আর ডি কত বলা আছে, সি আছে 2:3, দেখো এটাও সি এটাও সি, মানে একটাই সি আছে এখানে দেখো, আবার এখানে একটাই বি, কিন্তু দেখো এখানে এই বি আর এই বি দুটোর মান কিন্তু আলাদা, এখানে 3 এখানে 2, আবার এটা 5 এটা 2, তার মানে এগুলো সমান করব। তাহলে দেখো এটা যদি সমান করতে হয় তাহলে এইটাকে আমরা 2 দ্বারা গুণ করি, এটাকে আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে এটাও 3 দ্বারা গুণ হবে, তাহলে সেই হিসাবে এটাও 2 দ্বারা গুণ হবে। তাহলে দেখো এখন এর মান পেয়ে গেলাম আমরা 2, তাহলে বি এর মান কত পেয়ে গেলাম 6, দেখো সির মান কিন্তু এখানে 3 5 15 পেয়েছি, তার মানে 2 এর সাথে কত গুণ করলে 15 হবে, 7.5 গুণ করব, তার মানে এটা কত হবে 7.5, তাহলে এটার সাথে 7.5 আমরা গুণ করব। তাহলে সি এর মান আমরা কিন্তু দেখো 7 দুগুণা 14 আর একে 15, তার মানে সি এর মান পেলাম আমরা 15। তাহলে দেখো ডি এর মান কত পেলাম, দেখো 3 5 15 এর 5, হাতে থাকে আমার 1, 3 7 21 আর একে 22, 22.5। কিন্তু দেখো অনুপাত কখনো দশমিক বা ভগ্নাংশ হয় না, তাহলে আমরা এটাকে হাঁটাবো, তাহলে হাঁটাতে গেলে দেখো আমরা কি করব 10 দ্বারা গুণ করব, তার মানে এইটা হবে 20, তারপরে হবে 60, এইটা হবে 150, এইটা হয়ে যাবে তখন 225। এইবার দেখো এটাকে আমরা কাটাকাটি করব, এটা 5 দ্বারা কাটলে হবে 4, 5 12 60, এটা 3 5 15 মানে 30, এটা 5 দ্বারা মানে 4 5 20, 2 25, 5 5 25, দেখো আর কাটাকাটি যাবে না, তার মানে 4:12:30:45, দেখো এরকম অঙ্ক কোথায় আছে, 4 12 30 45, একদম ঠিক আছে। তার মানে এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেতে হয় পাস করার জন্য। একজন পরীক্ষার্থী 222 নম্বর পেল এবং 10% নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষার মোট নম্বর কত ছিল, দেখো 10% নম্বরের জন্য সে ফেল করেছে, পেয়েছে কত 222, দেখো 296 নাম্বার পেতে হবে, তার মানে সে অ্যাকচুয়ালি কতটুকু কম পেয়েছে সেটা আমরা হিসাব করে ফেলি। দেখো এটা আসছে 4 2 কত হলে 7, তার মানে 74 নাম্বার কম পেয়েছে, তার মানে এই যে 10% এইটা ইকুইভ্যালেন্ট কত হবে 74 নাম্বার, তার মানে এই 10% নম্বরই তো সে কম পেয়েছে, এই নম্বরের জন্য ফেল করেছে। ঠিক আছে, 296 যেহেতু 5 নাম্বার, তার মানে আমি এত কম পেয়েছিলাম, তাহলে পরীক্ষার মোট কত নাম্বার, তার মানে 1% সমান সমান কত হবে নিশ্চয়ই কম, আর 100% সমান সমান কত হবে, তাহলে নিশ্চয়ই গুণ মানে 10 দ্বারা 100 দ্বারা গুণ হবে, তার মানে দেখো এইটা আসবে 740।
একদম সিম্পল অঙ্ক, তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। পরেরটা কি বলছে, এক ব্যক্তি তার অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে তার গড় গতিবেগ। দেখো গড় গতিবেগ হচ্ছে এটা 2xy বাই x প্লাস ওয়াই, এই সূত্র দ্বারা আমরা করি। তাহলে 2x মানে দেখো প্রথম গতিবেগ 6, দ্বিতীয় গতিবেগ হচ্ছে 3, আর এই 6 আর 3 যোগ করব, ব্যাস। তাহলে 2 গুণ 6 গুণ 3, আর 6 আর 3 9। দেখো এটা 3 তিরিককে 9, এটা 3 দুগুণে 6, তার মানে 2 দুগুণা 4 কিমি প্রতি ঘন্টা হবে হচ্ছে এখানে গড় গতিবেগ। তাহলে 4 কিমি প্রতি ঘন্টা মানে দেখো বি অপশন হবে এখানে অ্যান্সার। তাহলে চলো আজকের ক্লাসের শেষ অঙ্কটা আমরা দেখে নিই। দুই ধরনের স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে এত এত। কি অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টিলকে মিশ্রিত করলে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে এত। দেখো এইটাকে আমরা কিন্তু অ্যালিগেশন দ্বারা করব। দেখো প্রথমে বলা আছে ক্রোমিয়াম, তাহলে আমরা এই এই যে অনুপাত, এই অনুপাতে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার দ্বারা করব, যে কোনো একটাকে ধরে করবো। তাহলে ক্রোমিয়াম যদি হয় তার মানে দেখো 2/11/2=13, এটা হচ্ছে আনুপাতিক ভাগহার। আর এই অনুপাতে কত হবে, 5/21 কত হবে 26। এইবার দেখো এইটা বলছে এই দুই প্রকার কি অনুপাতে মেশালে পরে নতুন অনুপাত হবে হচ্ছে এইটা। তার মানে দেখো এটার ক্রোমিয়ামের ভাগ কত হবে 7/39। তাহলে এবারে আমরা এই দুটো বিয়োগ করে দেখবো কত আসে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে দেখো এটা যদি আমরা বাদ দিই, মনে করো এইটা প্রথমে আমরা করছি 7/39 বিয়োগ 2/13, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 39 মানে 7, 13 দুগুণা 26। দেখো 13 দুগুণা 26 মানে না 3 13 39, 3 13 মানে 3, 3 দুগুণা 6, তার মানে 1/39। তার মানে দেখো এইটা অ্যাকচুয়ালি কিন্তু বড় আসছে, তার মানে এটা আসলো আমার 1/39। তাহলে এবার এইটা বড় হবে, তার মানে আমরা 5/26 থেকে বাদ দেবো 7/39। ঠিক আছে, দেখো 7 যদি আমরা 39 এখানে বাদ দিই তাহলে কত আসবে, তাহলে দেখো এইটা 26 39 না 26 52 হবে না, 52 নয়। দেখো 26 আর 39-এর লসাগু আমরা করে নিই, এটা 13 দুগুণা 26, 3 13 39, তাহলে 3 দুগুণা 6, 6 13 72 হবে হচ্ছে আমার লসাগু। না 3 দুগুণে 6, 6 13 78, সরি আমি ভুল করছিলাম, 78 গুণ করতে। তাহলে দেখো 3 26-এ কত হয় 78, 13 দুগুণা 26, তাহলে 3 26-এ 78, তাহলে 3 5-এ 15, এইটা দেখো 39 দুগুণা 78, মানে 7 দুগুণা 14, তার মানে এটা কত আসছে 1/78 আসছে। তার মানে এটা হচ্ছে আমার কত 1/78, তার মানে এই অনুপাতে আমরা মিশ্রণ করব। তাহলে এই যদি অনুপাত হয় তার মানে দেখো এটা 78, তার মানে দেখো আমরা কত দ্বারা গুণ করব 78 দ্বারা গুণ করব, হ্যাঁ 78 দ্বারাই গুণ করব। তাহলে এটা আসবে 1, এটা আসবে 2, তার মানে 1:2 অনুপাতে মেশানো হয়েছিল, তার মানে এই অপশন হবে কিন্তু এখানে উত্তর। তাহলে আজকে আমরা 25টা অঙ্ক শেষ করলাম, নেক্সট ডে আবার কিন্তু আমরা 25টা করব, তাহলে আমাদের একটা সেট কমপ্লিট হবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এইটুকু আশা আমি রাখি। পরবর্তী ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আজ তবে আসছি।